হাসিনার দুর্নীতি মামলার রায় হতে পারে নভেম্বরে, জানালো দুদক। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন হাসিনা, তদন্ত কর্মকর্তা জোহার সাক্ষ্য। অপকর্মের বিচার হলে মাঠে নামার সাহস পেত না আওয়ামী দোসররা, মন্তব্য রিজভির। ভারতীয় পত্রিকায় ফখরুলের সাক্ষাৎকার মন গড়া, বিবৃতি বিএনপি। এলডিসি উত্তোলন ও রপ্তানি সুবিধা পেতে বিশ্ব ব্যাংক ও ডব্লিউটিওর সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। প্রশাসনের আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন স্থগিত, কর্মকর্তাদের অনড় শিক্ষকরা। চাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মিম। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি নিয়ে দুদকের 6 মামলা চলছে। নভেম্বরে যার কয়েকটি রায় হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন দুদক চেয়ারম্যান। সংস্থাটির কার্যালয়ে টিআইবির সাথে 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে কথা বলেন তিনি। এদিকে সংস্কার কমিশনের সুপারিশে দলগুলো সম্মত হওয়ায় দুদক সংস্কারে খুব বেশি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক। বিস্তারিত জানাবেন মেহরিন আনি। চলতি বছরের জানুয়ারি মাসে পূর্বাচল প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্য সহ 23 জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির মামলা এক আইনজীবীর রিটের কারণে এখনও ঝুলে আছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন দুদকের 6টি মামলা চলমান। এর মধ্যে নভেম্বরের মধ্যেই কয়েকটি মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান। সকালে দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এছাড়া টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির যে মামলা স্থগিতাদেশ আছে তা আপিলের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। টিলিপ সিদ্দিকের যে মামলাটার কথা বললেন, সেই মামলাটার কথা বলি। সেই মামলাটাতে একজন আইনজীবী তাতে এসে যান। সেটার পরিপ্রেক্ষিতে সঙ্গত কারণে আইনজীবীদের অন্যান্য আইনজীবীরা সমর্থন করবেন, এটাই স্বাভাবিক, অন্তত পেশাগত স্বার্থে। তো সেখান থেকে আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে, আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে সকল দল মোটামুটি সম্মত হয়েছে। দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। যে কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হয়েছি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে গবেষণা ও তথ্য সংগ্রহ ক্ষেত্রে, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর ভিত্তি করে আমরা একসাথে যতখানি সম্ভব আমাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধক এবং দুর্নীতি মূলত প্রতিরোধক এবং প্রতিকারমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন তিনি। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। জুলাই আন্দোলনকারীদের রাজাকারের মতো ফাঁসি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সঙ্গে ফোন আলাপে কথা বলেছিলেন তিনি। সকালে ট্রাইব্যুনালের সাক্ষী হিসেবে একথা জানান বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 থেকে এই সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রসিকিউটর তানভীর জোহা মামলার 52তম সাক্ষী। তিনি তদন্তকালে শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন।
সে ফোনালাপ ট্রাইব্যুনালে শোনান তিনি। সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা, যে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ট্রাইব্যুনালের সাক্ষী আর কি জানালেন এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা? আজকে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে, এই মামলায় প্রধান এখানে বিশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে আজকে সাক্ষ্য দিচ্ছেন এই প্রসিকিউশন টিমের একজন সদস্য, অর্থাৎ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি মূলত শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলুর, তাপস, হাসানুল হক ইনু, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের যে ফোনালাপ, সেই বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালে তুলে শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সাবেক উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার যে কথোপকথন, সেখানে উঠে এসেছে যে আন্দোলনকারী যারা রয়েছে ছাত্র জনতাদেরকে রাজাকার উপাধি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়ার একটি নির্দেশের কথা সেখানে উঠে এসেছে শেখ হাসিনার ফোনালাপের। পাশাপাশি তিনি শেখ ফজলেনুর তাপসের সঙ্গে যে কথোপকথন হয়েছে সেখানে উঠে এসেছে যে আন্দোলনকারীদের দেখা মাত্র যেখানেই দেখবেন সেখানে গুলির নির্দেশ এসেছে। পাশাপাশি হেলিকপ্টার থেকে এই লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করার নির্দেশ, সেখানে এই ট্রাইব্যুনালে সেই কথোপকথন শোনানো হয়েছে। পাশাপাশি এখানে জাসদ নেতা হাসানুল হক ইনুর যে 69টি কথোপকথনের মধ্য থেকে 3টি কথোপকথন ট্রাইব্যুনালে শোনানো হয়েছে এবং সেখানে এই প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেছেন যে সিআইডির ফরেনসিক বিভাগে এই যে কথোপকথন করা হয়েছে এবং সেটি যে শেখ হাসিনার এবং পাশাপাশি হাসানুল হক ইনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালেরই কথোপকথন, সেটি সত্যতা মিলেছে। এই হিসেবে তিনি আজকে এখন পর্যন্ত সাক্ষ্য দিচ্ছেন এবং সেখানে তার এই সাক্ষ্য গ্রহণ শেষ হলে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী তাকে জেরা করবেন এবং সেই জেরা তো উঠে আসতে পারে যে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেগুলো কতটুকু সত্য। এই বিষয়গুলো মূলত আজকে এই ট্রাইব্যুনালে চলছে। তবে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে তার যে সাক্ষ্য গ্রহণ, এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে অকাট্য একটি এই মামলার বিচার বা এই মামলার বিচারের প্রমাণ পর্যন্ত পৌঁছানোর জন্য এই কথাগুলো ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বলা হচ্ছে। তবে তার যে সাক্ষ্য এবং জেরা শেষ হয়ে যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তখন আরো বলা সম্ভব হবে তার কোন কোন বিষয়গুলো উঠে এসেছে। যদিও তার এই যে সাক্ষ্য গ্রহণ এখন সরাসরি গণমাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। আজকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। আওয়ামী লীগের দুর্নীতির বিচার ও অন্তর্বর্তী সরকার দক্ষ হলে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা মাঠে নামার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বিচার হচ্ছে না বলেই দেশে বিদেশে আওয়ামী লীগ ও তার দোসররা হামলার সুযোগ পাচ্ছে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আওয়ামী লীগের সাথে কোনো আঘাত নেই। যারা দলটিকে সহযোগিতা করছে তাদের খোলস থেকে বের হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেন তিনি। এদিকে নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে হেনস্থার ইউটিউব ভিডিওটি বানানো ও ভিত্তিহীন বলে দাবি করেন রিজভী। আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই 1 বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এটা তো জনগণ জানতে চায়। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলে আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে।
রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে আওয়ামী লীগ সমর্থকরা বিদেশে ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। এমন কর্মকাণ্ড তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে কিছু করার নাই। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংস। বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন এক জরিপে বলছে আগামী নির্বাচনে 41.30% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে ভোট দেবে 30.3% এবং এনসিপিকে ভোট দেবে 4.7%। এছাড়া আওয়ামী লীগকে সমর্থন করেছে 18.8 ভোটার। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে এক জরিপ তুলে ধরে বলা হয় 39.1% মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর 28.1% মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে। জরিপে বলা হয় 6 মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি, তবে বিএনপি ও জামায়াতের সমর্থন সামান্য কমেছে। বিএনপি এগিয়ে আছে 6 বিভাগে, জামায়াত এগিয়ে আছে রংপুরে, আওয়ামী লীগ বরিশালে, এনসিপি ভালো করেছে চট্টগ্রাম বিভাগে। জরিপ অনুযায়ী অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। এছাড়া তরুণ ভোটার এবং শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত। এদিকে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় 45.79% এবং অংশগ্রহণ চায় না 45.58%। আগামী নির্বাচনে দলীয় প্রতীকে 14.7% এবং প্রার্থীর যোগ্যতায় 65.5% ভোটার বিবেচনায় নেবেন। জামাত এবং বিএনপি অপরিবর্তিত মোটামুটিভাবে, কারণ স্ট্যাটিস্টিক্যালি আমরা 1%টাকে ধরি না, এটা আমরা বলি যে অপরিবর্তিত, কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগেরটা প্রায় 4.8% বেড়ে গিয়েছে রিভিলড ভোটার্সের মধ্যে, যারা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন ভোট কাকে দিবে। তাদের মধ্যে আওয়ামী লীগের ভোট 4.8% বেড়েছে। জাতিসংঘে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি নেদারল্যান্ডসের রানি ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতাদের এবার এমন বার্তাই দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। 80তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সকালে উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের রপ্তানির সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও আলোচনায় আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশে ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করছে এবং সামনে আরো কি কি পদক্ষেপ নেবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। দ্বিতীয় দিন রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে রিসেপশনে যোগদান করে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনূস। দ্বিতীয় দিনের কর্মসূচিতে 2026 সালের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচনের বিষয়টি বারবার উঠে আসে, যা ইতিহাসের সবচেয়ে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে এমন বার্তাই দিয়েছেন। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তার প্রেস সচিব। মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে
15ই ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারি প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। যদিও দ্বিতীয় দিনের এত আয়োজন থাকলেও প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিমানবন্দরের রাজনৈতিক নেতাদের উপর হামলার বিষয়টি। প্রেস সচিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি। হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় বাংলাদেশ হাইকমিশনের অবহেলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক 5 নেতারই বিমানবন্দর থেকে তাদের সাথে বের হওয়ার কথা ছিল। ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয় নিয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই আমাদের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। বিমানবন্দরের অপ্রীতিকর পরিস্থিতির পর সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ থেকে আসা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ও এনসিপির 6 শীর্ষ নেতৃত্বকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি সফরের দ্বিতীয় দিন তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের লবিতেও তাদের দেখা যায়নি। যদিও সরকার বলছে নিউ ইয়র্কে সফররত প্রধান উপদেষ্টার বহরের প্রত্যেকের নিরাপত্তার জন্যই নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে বিভিন্ন দেশ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাসকে সমর্থন করছে বলে জাতিসংঘে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে গাজা যুদ্ধের অবসান চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফরাসি প্রেসিডেন্ট বলছেন, শান্তিতে নোবেল পেতে হলে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইতালি। জাতিসংঘ মহাসচিব বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আগ পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জানি। জাতিসংঘের ৮০তম অধিবেশনের ভাষণে সংস্থাটির করা সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে মূলত হামাসকে পুরস্কৃত করছে। অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে জিম্মিদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রাম্প। এরই মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের বাকি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এদিকে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফিলিস্তিনি সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিশ্ব নেতারা। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি পাল্টা অভিযোগ করেন, বিভিন্ন দেশ একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসকে সমর্থন করা নয়। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন, 2023 সালের অক্টোবরে হামাসের হামলা ফ্রান্স ভুলে যায়নি। নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যদি শান্তিতে নোবেল চান তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলের উপর চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে বলে মন্তব্য করেন ম্যাক্রো। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজার ভয়াবহতার ছবি তুলে ধরে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে 1 ডজন দেশের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। গাজায় গণহত্যার কথা তুলে ধরেন এরদোয়ান। গাজা যুদ্ধ বন্ধে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের 8 দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে গাজা সংকট সমাধানে বেশ ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানান ট্রাম্প। ইসরায়েলও শান্তি আলোচনায় শিগগিরই যোগ দেবে বলে আশা তার। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ অধিবেশনে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। তানভীর জনি, এখন বিশ্ব।
প্রশাসনের আশ্বাসে 7 কার্যদিবস পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 1টার দিকে বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এর আগে কর্মসূচির কারণে চতুর্থ দিনের মতো সকাল থেকেই বন্ধ থাকে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করে ছাত্র শিবির। এ সময় রাকসু নির্বাচনের স্বার্থে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তারা। এক পর্যায়ে দুপুর 1টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। সাত কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর নৃশংস ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শাটডাউন কর্মসূচি চলছে, সেটা এখনো চলমান আছে এবং আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই পর্যায়ে আমরা এখনো অটুট আছি, আমাদের আন্দোলন বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, একই দাবিতে আন্দোলনের পর কর্মসূচির বিষয়ে এখনো শিক্ষক ও কর্মকর্তারা কেন একমত হতে পারছে না, এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতাদের বক্তব্য কি এই বিষয়ে? মিম, আপনি জানেন যে দীর্ঘ 4 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের যে দাবি দুটি, সেই দাবির একটি দাবি হচ্ছে গত 20 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় যেসব শিক্ষার্থী জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে দাবি আরেকটি, সেটি হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক যে সুবিধার আওতায় পোষ্য করা সেটি যাতে বহাল রাখা হয়, এই দাবি কিন্তু তারা উত্থাপন করছেন। এবং 4 দিন ধরে তাদের যে শাটডাউন কর্মসূচি, পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি, সেটি কিন্তু চলমান আছে। এবং কিছুক্ষণ আগেই এখানে কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠক শেষ করে তারা জানান যে তারা 7 কর্মদিবস পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা স্থগিত করে নিয়েছেন। এবং পাশাপাশি এখানে এই বিষয় নিয়ে আমরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই শাটডাউন কর্মসূচি চলমান রাখবেন। এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে অসামঞ্জস্যতা আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গেই শুধুমাত্র প্রশাসনের এখন পর্যন্ত বৈঠক সম্পন্ন হয়েছে। তবে শিক্ষকদের সঙ্গে তাদের বৈঠকের কথা বিষয়ে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে হয়তোবা বিকেল নাগাদ যে কোনো সময়ে তাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হবে এবং তারপরই শিক্ষকরা তাদের আনুষ্ঠানিকভাবে যে দাবি যদি পূরণ না হয় এবং তাদের এই প্রেক্ষাপটে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি কিন্তু তারা জানিয়ে দেবেন বলেও আমাদের জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা আনুষ্ঠানিকভাবে তাদের কর্মসূচি স্থগিত করার পরপরই তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের লিচুতলা থেকে তাদের অবস্থান তুলে নিয়েছেন। এবং পাশাপাশি এখানে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেয়েছি যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা শিক্ষক আছে তারা কিন্তু এসেছেন। এবং সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে ধরনের অবস্থা সেটি কিন্তু ধীরে ধীরে সংকটময় কাটানোর দিকেই প্রশাসন ধাবিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সংকট থেকে উত্তরণের জন্য সর্বোচ্চ সজাগ আছেন বলেও তারা আমাদের জানিয়েছেন। মিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফ হাসান। এবারে জানাবো চাকসু নির্বাচনের প্রস্তুতির খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা যাবে আজও। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও তা পরে একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়। এছাড়াও আজ প্রার্থীর আপত্তি গ্রহণ করা হবে, সেই সাথে আপত্তি নিষ্পত্তিও করা হবে। বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এর মধ্যে মঙ্গলবার 9 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
নির্বাচন কমিশন জানায় বেলা 3:30 পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে। এছাড়া কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি ও অভিযোগ থাকলে সেটি আজই জানাতে হবে কমিশনকে। এদিকে ডোপ টেস্টের ফলাফলও হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সবকিছু বিবেচনা করে বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচন 3 দিন পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়। বেশ কয়েকটি দল ও প্যানেল নির্বাচন পেছানোয় সাধুবাদ জানালেও ছাত্র শিবির রাকসুর পর চাকসু নির্বাচন পেছানোকে সন্দেহের চোখে দেখছে। আর ছাত্রদল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গেল 12 সেপ্টেম্বর কূটনীতিক পাড়া খ্যাত গুলশানের একটি পোশাকের শোরুমে ফিল্মি কায়দায় ঘটেছে চুরির ঘটনা। গেল বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা মহানগরীতে চুরির ঘটনায় মামলা হয়েছে প্রায় 2500। তবে পুলিশ বলছে আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন ওমর ফারুক। 12 সেপ্টেম্বর ভোর 5টা, গুলশান 1-এর প্রধান সড়ক। সাদা প্রাইভেট কার থেকে নামলেন 3 যুবক। গাড়ি থেকে নেমেই একটি পোশাকের শোরুমের তালা ভাঙার চেষ্টা চালায় একজন, অন্য দুজন খেয়াল রাখে চারপাশে। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া ডাকাতির চিত্র যা হার মানায় সিনেমার দৃশ্যকেও। ফুটেজে আরও দেখা যায় মুহূর্তেই শোরুমে ঢুকে ফিল্মি কায়দায় হাতিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা। গুলশানের মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভুক্তভোগীরা। 5:33 আমরা দেখি যে একটা সিসিটিভি ফুটেজে দেখলাম একটা গাড়ি আসলো, এসে অনেকটা ছায়ার মতো গাড়িটাকে রেখে এত সহজভাবে কিভাবে একটা গাড়ি এসে যেটা আসলে নেম প্লেটও ইউজ করতে পারছে। অভিজাত এলাকায় এই ধরনের ঘটনা আসলে আমরা তো চিন্তাই করতে পারিনি। কারণ আমরা যদি চিন্তা করতে পারতাম বা এই ধরনের কিছু আজ থাকতো, আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা আগে থেকে আমাদের সিকিউরিটি আরো স্ট্রং করে দিতাম বা আমরা আমাদের পার্সোনাল সিকিউরিটি রাখতাম। ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জুলাই পর্যন্ত রাজধানীতে চুরির ঘটনায় ডিএমপির 8টি বিভাগে মোট 2400 মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আগের তুলনায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। গত আগস্ট মাসে 2টো ডাকাতির ঘটনা রেকর্ড হয়। এই সময়ে আপনার 52টির মতো দস্যুতার ঘটনা রেকর্ড হয় আমাদের 50টি থানায়, আর 132টা চুরির ঘটনা রেকর্ড হয়। যেসব ঘটনা ঘটছে এইখানে আমরা চেষ্টা করছি সেগুলো তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা। বৈধ কর্মসংস্থান কমা ও বেকারত্বের হার ক্রমান্বয়ে বাড়ার ফলে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে বলে জানান সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ তার। এখন চুরি ডাকাতি ছিনতাই করার জন্য আলাদা আলাদা করে পেশাদারি চক্রই তৈরি হয়েছে, নানা গ্যাং তৈরি হয়েছে। তাদের কাছে দেশি বিদেশি অস্ত্র আছে, প্রশিক্ষণ পর্যন্ত নাই, এই অভিযোগ পর্যন্ত আছে যে রাষ্ট্র তার সকল নাগরিকের জন্য তার যোগ্যতা, তার দক্ষতা, তার সক্ষমতা, তার ইচ্ছা অনুযায়ী বৈধ কর্মের ব্যবস্থা করতে পারছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বৈধ কর্মের ব্যবস্থা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত একটা অংশ নানাভাবে অপরাধমুখী হবে। পুলিশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে সমন্বিত প্রতিরোধ গড়ে তুললে এ ধরনের ঘটনা অনেকটা কমে আসবে বলে মনে করেন তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁদ শিকারি সীমান্ত দিয়ে 19 বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক জানান বুধবার ভোরে এই 19 জন বাংলাদেশে প্রবেশ করলে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 10 জন পুরুষ, 6 জন নারী ও 3 শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারা। এরপর বিভিন্ন মেয়াদে কারাগারে সাজাও খেটেছেন। শারদীয় দুর্গোৎসবের উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার সাজসজ্জা থেকে কেনাকাটার ব্যস্ততা বাড়ছে। সব মিলিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন আনন্দের আমেজ। প্রতিনিধিদের পাঠান তথ্যে বিস্তারিত। দুর্গাপূজা ঘিরে ময়মনসিংহে 14টি কারখানায় দিনরাত কাজ করে প্রতিমা গড়ছে কারিগররা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে প্রস্তুতি, মার্কেটে কেনাকাটার ধুম।
জেলায় এবার 781টি পূজা মণ্ডপে আয়োজন করা হচ্ছে দুর্গোৎসবের। এর মধ্যে সিটি কর্পোরেশনে রয়েছে 88টি মণ্ডপ। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের তো এখন শেষ মুহূর্তের সবারই প্রস্তুতি, আর মা আসছে সেটা তো আসলে আনন্দের জিনিস। সারা বছর আমরা প্রতীক্ষায় থাকি যে মা আসবে। ছোটরা আনন্দ করবে, একটু খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তো এইসব মিলিয়ে আর কি আমাদের শারদীয় উৎসবটা, পূজা পার্বণটা শুরু হয়। আর এদিকে কুমিল্লায়ও বইছে উৎসবের আমেজ। মহালয়ার পর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। আগামী 29 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আয়োজন। এবার জেলার 812টি মণ্ডপে হবে পূজা। নিরাপত্তার পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনীও থাকবে বলে জানান পূজা উদযাপন পরিষদ। শহরের নানুয়া দিঘির পাড়, কান্দির পাড়, ঠাকুরপাড়া, ধর্মসাগর সহ ঐতিহ্যবাহী পূজা মণ্ডপে প্রতিমা সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিমা তৈরি করেন তারা, মোটামুটি আমাদেরকে প্রতিমা ডেলিভারি দেওয়ার জন্য তারা প্রস্তুত। অন্যদিকে মাগুরায় দুর্গোৎসব ঘিরে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত শপিং মলে উপচে পড়া ভিড় ক্রেতাদের। ভারতীয় পোশাক কম থাকায় বাড়তি চাহিদা দেশীয় শাড়ি ও চায়না পণ্যগুলোর। হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি, আমি শাড়িও কিনবো, ভাবছি আমাদের দেশি পণ্যই কিনবো। আমি কিছু কিনেছি, আরো কিছু কিনবো। দামও মোটামুটি সাধ্যের ভিতরই আছে। এবার দেশীয় জিনিসের চাহিদা বেশি, ইন্ডিয়ান জিনিস পরিমাণ এবার কম, কিন্তু কাস্টমারের খুব পছন্দ দেশীয় পণ্য। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা সাজসজ্জা থেকে শুরু করে কেনাকাটায় জমে উঠেছে উৎসবের আমেজ। সুরাইয়া আক্তার, এখন। ঢাকাকে বাসযোগ্য করতে আগামী নভেম্বরের মধ্যে ভবন নির্মাণ বিধিমালা চূড়ান্ত করতে রাজুকে নির্দেশ দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাঙ্ক ও সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন বিষয়ক অংশীজন সভায় এই মন্তব্য করেন তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে আইনটা পরিবর্তিত হচ্ছে, এটা 1953 সালের একটা আইন ছিল। এটা অবভিয়াসলি 2025 সালে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে থাকা একটা রাজধানীর জন্য একেবারেই রিডান্ডেন্ট হয়ে গেছে। কিন্তু এই আইনটাতে রাজধানীর জন্য তার দর্শনটা কি, তার এবং আমাদের সকলের দর্শনটা কি, এইটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং আমি নিশ্চিত যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অন্য সকলের মতামত নিয়ে সেটাকে প্রতিফলন করবেন, এবং এই আইনটা আমরা আশা করি আমাদের সময়ই হয়ে যাবে। ফিলিপিন্স ও তাইওয়ানের পর হংকং ও চীনে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাগাসা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা। হংকংয়ে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। চীনের দক্ষিণের গুয়াংডং প্রদেশ থেকে 20 লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন। রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন। ভেঙে পড়েছে তাইওয়ানের অনেক রাস্তাঘাট ও সেতু। বিস্তারিত জানাবেন অর্ণব প্রাসাদ। কয়েকদিন ধরেই সুপার টাইফুন রাগাসা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছিল হংকং ও চীন। ফিলিপিন্স ও তাইওয়ানের পর বুধবার সকালে হংকংয়ে প্রবল বেগে আঘাত হানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন। এর প্রভাবে শুরু হয় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস। টাইফুনের আঘাতে 400-রও বেশি গাছপালা ভেঙে পড়েছে হংকংয়ে। অন্তত 15টি এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। এছাড়াও রাগাসায় ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। দুর্যোগে এখন পর্যন্ত বেশ কয়েকজন আহতও হয়েছে। পূর্ণ শক্তিতে রাগাসা আঘাত হানায় ঘরে অবস্থান করছে হংকংয়ের সাধারণ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে 700-র বেশি ফ্লাইট চলাচল। এছাড়া রাগাসার প্রভাবে হংকংয়ের ল্যান্টাও দ্বীপের উপকূল এলাকায় তীব্র ঢেউ আছড়ে পড়েছে। রাগাসার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের দক্ষিণের গুয়াংডং প্রদেশ। অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। দেখা দিয়েছে জলাবদ্ধতা। ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রশাসন। এদিকে রাগাসার আঘাতে মুখ থুবড়ে পড়েছে ম্যাকাওয়ের ট্যুরিস্ট হটস্পট সেনাডো স্কোয়ার। পর্যটক শূন্য হয়ে পড়েছে স্থানটি। বুধবার সকাল থেকে ম্যাকাওয়ে জারি রয়েছে 10 নম্বর সতর্কতা সংকেত। এদিকে টাইফুন রাগাসার আঘাতে এখনও লন্ডভন্ড তাইওয়ান। মারা গেছে বেশ কয়েকজন, নিখোঁজ অন্তত 30 জন। ভূমিধস ও পানির তোরে ভেঙে পড়েছে সড়ক, মহাসড়ক ও সেতু। বন্যার কবলে তাইওয়ানের বৃহত্তম অঞ্চল হুলিয়েন।
关铁门了，一铁门一下来哈，淹水那个玻璃已经被泥土盖着，水都盖冲了，冲走1楼都被淹水了，门都打不开，然后我弟弟就把玻璃打破掉去救我妈妈。এর আগে সোমবার ফিলিপিন্সের উত্তর অংশে ব্যাপক তাণ্ডব চালায় টাইফুন রাগাসা। এতে প্রাণ হারিয়েছে 3 জন, এখনও নিখোঁজ অনেকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর শিরোনামগুলো একবার। হাসিনার দুর্নীতি মামলার রায় হতে পারে নভেম্বরে, জানালো দুদক। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন হাসিনা, তদন্ত কর্মকর্তা জোহার সাক্ষ্য। অপকর্মের বিচার হলে মাঠে নামার সাহস পেত না আওয়ামী দোসররা, মন্তব্য রিজভির। ভারতীয় পত্রিকায় ফখরুলের সাক্ষাৎকার মন গড়া, বিবৃতি বিএনপি। এলডিসি উত্তরণ ও রপ্তানি সুবিধা পেতে বিশ্ব ব্যাংক ও ডব্লিউটিও সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। প্রশাসনের আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন স্থগিত কর্মকর্তাদের। অনড় শিক্ষার্থীরা চাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।